আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে গত জুলাইয়ে ঘটে গেছে এক রক্তক্ষয়ী বিপ্লব। ছাত্র জনতা, সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘ বছরের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। যেখানে শহীদ হয়েছে আমাদের অসংখ্য ভাই বোন এবং আহত অবস্থায় এখনো হসপিটালে পড়ে আছে অসংখ্য মানুষ। কারো হাত তার বিচ্ছিন্ন তার শরীর থেকে, কারো কেটে ফেলা হয়েছে তার একটি পা। আজ এই বাক স্বাধীনতা যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে পেয়েছি, তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমরা যেন না ভুলি বিকালে আকাশ দেখতে যে গুলি খাওয়া সেই ছোট্ট শিশুর মুখটা। আমরা যেন ভুলে না যাই সেই অবুঝ শিশু যে তার মাকে হারিয়েছে। সেই অবুঝ শিশুর মুখটা যেন আমরা না ভুলে যাই। আজকে সকল শহীদদেরকে স্মরণের মাধ্যমে আমাদের আড্ডাটা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে ডাক্তার কাজী হুমায়রা তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাহারাতুন তাইয়েবা, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইফফাত জাহান মিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নারীর চোখে জুলাই আন্দোলন বুদ্ধির মুক্তির এই আড্ডাটিতে। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন প্রথমে আমরা চলে যাই ডাক্তার কাজী হুমায়রা তানভীর আপুর কাছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই ভালো আছে কেন? আলহামদুলিল্লাহ। আপু প্রথমে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, চট্টগ্রাম থেকে আপনি যেহেতু সরাসরি আন্দোলনে যুক্ত ছিলেন, তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই যে চট্টগ্রামে আপনি যে সরাসরি সশরীরে আন্দোলনে যুক্ত ছিলেন সেটার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলে আমরা খুশি হব। আলহামদুলিল্লাহ আসলে আন্দোলনে সরাসরি অংশগ্রহণের যে একটা অভিজ্ঞতা, আহ এটা আমি আসলে প্রথম থেকে যে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করতে পেরেছি ব্যাপারটা এমন ছিল না। যেহেতু প্রথম দিকে এখন একটা ব্যস্ততার মধ্যে ঢুকে গিয়েছি, কিছুটা পেশাগত জীবনের মধ্যে ঢুকে গিয়েছে বলা যায়। তো প্রথমে যখন কোটা আন্দোলনটা শুরু হচ্ছিল, আমি আমার ছোট ভাইকে দেখছিলাম যে ও রেগুলার যাচ্ছে, যখন আমি প্রথম দিকে আন্দোলন গুলো, তখন আমি কিছুদিন গত প্রায় 1 বছর ধরে আমি ফেসবুক ইউজ করতেছি না। তো আমি দেখা গেল যে আমি তেমন একটা বেশি জানতামও না এখানে আন্দোলন হচ্ছে, ছোট ছোট জায়গায় ব্লকেট তৈরি হচ্ছে, ব্লকেট হচ্ছে, তারপর জায়গা পাশে হলো। তো আমি আমার ছোট ভাই থেকে খবর নিতাম, আমার ছোট বোন থেকে খবর নিতাম, কিন্তু জানতাম না। তখন কিন্তু এই সময়গুলোর পরে দেখা গেল যে আন্দোলনটা আসলে মানে জমে উঠছে। তখন একটা মাথার মধ্যে সবার মধ্যে যেটা ছিল প্রথম দিকে, যে আন্দোলনটা সম্ভবত কোনো 10টা আন্দোলনের মতো হবে। উম হলো কিছুদিন হলো, এরপর কোনো না কোনো ভাবে কোনো না কোনো একটা ষড়যন্ত্র বলি, ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনটাকে বাসায় দিবে ওরা, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো আন্দোলনে তাই বলা যাচ্ছে যে আমি তখন থেকে ছিলাম না actually। তো মাঝে মাঝে তো আন্দোলন অনেক ভালোভাবে যখন ছিল, তখন আমি যুক্ত হলাম 18 তারিখের দিকে বা 17 তারিখের দিকে, যেহেতু চট্টগ্রাম একসাথে 3 জন দফায় মারা যায়, শহীদ রাসেল, তারপর শান্ত, জুয়েল কারোয়া। সেদিন আমি চেম্বারে ছিলাম। চেম্বারে থাকা অবস্থায় আমি কাজ করতেছিলাম, তো সেই সময় তার হচ্ছে বলে 3 জন কথা আমি হয়েছিল। আমি সে মুহূর্তে জাস্ট মানে আমি স্টোর হয়ে গেছিলাম যে এটা মানে ভাবনার অতীত ছিল আরকি। তো সেদিন থেকে আমি যতটা ভালোভাবে রিয়ালাইজ করতে পারছি যে এগুলো আসলে তার স্টুডেন্টদের মধ্যে নাই। তারপর এরপরে হলো 18 তারিখ, 18 তারিখের পরে পুরো ছাত্র জনতার সাথে সাধারণ মানুষ নেমে আসলো বিভিন্ন জায়গায়। তারপর চলে আসলো কারফিউ। কারফিউর পরে কিছুদিন সবার মতো মনে হচ্ছিল যে আন্দোলন কি আসলে থেমে যাচ্ছে নাকি, একটা বিভ্রান্ত অবস্থা সবার। তো এরপর আবার যখন চট্টগ্রামে বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া শুরু করলো, এবং প্রথম বড় কর্মসূচি ছিল আইনজীবী চত্বরে। সেদিন থেকে আমি
সশরীরে গিয়ে বলা যায়, গিয়ে আমরা সেদিন থেকেই খুব ভালোভাবে এক্সপেরিয়েন্স করেছিলাম। এই আরকি। আর অনুভূতি অনুভূতি আসলে ব্যাখ্যা করার মতো না। কারণ আমরা অনেক আপু, জন এক্ষেত্রে আমরা অনেক আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম। সেটা হলো যে আপনি একজন নারী হিসেবে এই আন্দোলনে অংশগ্রহণ করাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো কেন? কেন আপনার কাছে মনে হলো যে আমি এখানে সশরীরে যুক্ত হই? মানে এই যে অনুপ্রেরণার উৎসটা কি? এটা আমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। আচ্ছা, নারী হিসেবে আন্দোলনে যুক্ত হওয়ার যে আচ্ছা, এই ব্যাপারটা আসলে নারী হিসেবে চিন্তা করার আগে আমি আগে প্রথমত চিন্তা করতাম সবসময় মানুষ হিসেবে। আমরা যারা ফেসবুকে বা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে থাকি বা ছিলাম, অনেক বছর ধরে আমরা সরকারের বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালিটির কার্যক্রম গুলোতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করতে দেখেছি বিভিন্ন ধরনের নারী সংগঠন থেকে শুরু করে সবাইকে। এই ব্যাপারটা প্রচন্ড রকম আলোড়িত করেছে সবসময় সব নারীদেরকে, কিন্তু সবাই সম্মুখে আসতে পারেনি বা সবাই ঠিকমতো আলোচিত না হলেও বিশ্ববিদ্যালয়ে পড়ো বা শিক্ষিত একটা নারীর সঙ্গে সবসময় কথা বলার চেষ্টা করেছে। এখন আন্দোলনে যখন আসার প্রশ্ন আসলো, এটা এটা সম্ভবত আমাদের আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব বোনেরা বা এরকম যারা আন্দোলনে আগে চলে আসছে, ওরা ওরা একটা ভালো প্রভাব ফেলছে। এবং এরপরে মনে হচ্ছে যে আসলে এই পশ্চাৎপদটা একটা ফেসিবাদী যে একটা রেজিম যেটা কায়েম হতো, সেটার কারণে যে পশ্চাৎপদ, এটাকে নারীরা কোনোভাবেই যে জুলুমের শিকারটা হচ্ছে পুরা বাংলাদেশ, সেখানে নারীরা কোনোভাবে পিছিয়ে ছিল না বা সেই জুলুম থেকে নারীরা অনেক দূরে ছিল বা জুলুমটা নারীদেরকে কাজ করতে পারেনি, ব্যাপারটা এমন ছিল না। এসব জুলুমের সরাসরি শিকার ছিল নারীরাও। তো এখানে এখানে আলাদাভাবে নারী বা পুরুষ এভাবে দেখার সুযোগ হয় নাই বা হলেও আহ, সবাই যেভাবে আগে আসলো, তো আমার মনে হয় না যে এখানে নারী বা পুরুষ এভাবে আলাদাভাবে দেখা কোনো সুযোগ ছিল। ধন্যবাদ আপু, আপনার অভিজ্ঞতা এবং অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপু, এ পর্যায়ে আপনাকে আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। সেটা হলো, আপনি তো সশরীরে আন্দোলন করেছেন এবং অনেক কিছুই নিজের চোখে, এই বর্বরতা নিজের চোখে অনেক কিছুই দেখেছেন, তাই না? সেই জায়গাটা থেকে এই যে স্বাধীনতার ১ মাসেরও বেশি পার হয়ে গেল, এই আপনার অনুভূতিটা কি? আপনি এই ১ মাসের মধ্যে নিজের জায়গা থেকে কোনো পরিবর্তন আপনি দেখছেন কিনা? বা আপনার ভিতরে কোনো পরিবর্তন কাজ করছে কিনা? আমার ভিতরে পরিবর্তন, মারিয়া। জি আপু, আমি বলতে চাচ্ছিলাম যে এই ১ মাসে আপনার ব্যক্তিগতভাবে আপনি কি পরিবর্তন লক্ষ্য করছেন? মানে এমন কোনো কিছু যেটা আপনি আগে করতে পারতেন না, এখন করতে পারছেন, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা এই গত ১.৫ মাসে? গত ১.৫ মাসে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা বাক স্বাধীনতা, সবাই এটা বলছিল বলছি যে বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। হ্যাঁ, বাক স্বাধীনতা একটা বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। দেখছি যে বাক স্বাধীনতাটা সবাই লক্ষ্য করতে পারছে, কিন্তু বাক স্বাধীনতার থেকে বড় যেটা হচ্ছে যে আমরা দেশটাকে যেটা ওন করতে পারছি, যেটা আগে কখনো পারি না। বা যে কোনো ব্যাপারে আমরা বিচার চাইতে গিয়ে হোক বা যে কোনো ব্যাপারে যে আমরা দেশটাকে ওন করতে পারছি এখন, সেই জিনিসটা আসলে আমরা আগে কখনোই পারি নাই। আগে সে নারী বলি বা পুরুষ বলি বা আমরা যে কোনো একটা দেশের একটা সমস্যাকে নিজের সমস্যায় ভেবে যে এখন যেভাবে ঝাঁপায়ে পড়ি, সেই জিনিসটা আসলে আগে আমরা পারছি আমার মনে হয় না। বা আমরা অনেকটা মানে আমরা ছিলাম কষ্ট পাচ্ছি, একটু সমস্যায় পড়লো, দেশে এরকম একটা ঝামেলা হলো বা কোথাও কোনো দুর্যোগ আসলো, আমরা কষ্ট পাচ্ছি এটা, কিন্তু আমরা ওনটা করতে পারি না এই দেশকে। এখন এটা করতে পারছি। উম, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে ব্যক্তিগতভাবে পরিবর্তন। আসলে আহ আমরা 16 বছর যে ফেসিবাদী একটা রেজিমের আহ মুখোমুখি ছিলাম, তাহলে আমাদের ব্যক্তিগত পরিবর্তন আসতে আমার মনে হয় আমাদের কিছু সময় লাগবে। আমাদের প্রত্যেকের মধ্যে যে একটা ফেসিবাদী চিন্তা না থাকুক, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে একটা আমিত্ব যেটা আসছে, সেটা
যেটা আমার মনে হয় কিছুটা সময় লাগবে। তবে আমি সময় দিতে চাই। আমার মনে হয় যেন আরেকটু সময় হয়তো ওরা বা বর্তমানে যারা দেশ সংস্কার করতে চাচ্ছে তারা কিছুটা সময় তো ডিজার্ভ করে। তবে সময়টা কতটুকু বা আহ, দেশের এই পরিবর্তনে আমরা যে পরিবর্তন দেশে দেখতে চাই তারা কতটুকু সময় নিতে চায় এই জিনিসটাও আমাদের আসলে জানা দরকার, যে কিরকম সময়টা আসলে চাই, কিরকম ধরনের পরিবর্তনে তারা হাত দিচ্ছে। এই জিনিসগুলো একটু চোখের সামনে দেখলে আসলে আহ আমাদের জন্য ভালো, আমরাও আমাদের ভরসাটা ফিরে পাই। সাথে আহ সাথে এটাও হয় যে আমরা আমাদের আত্মবিশ্বাসটাও ফিরে পাই, যে আমরা একটা ভালো জায়গা, আমরা এমন কোনো কিছুর জন্য কাজ করছি যেটা আসলে দেশের ভালোর জন্য। আবার একই সাথে এটা আমাদের ভালো কাজের অনুপ্রেরণাটাকেও জাগায় রাখে। আচ্ছা, ধন্যবাদ আপু। এ পর্যায়ে আমি আমাদের আড্ডাতে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাহারাতুন তাইয়িবাকে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম আপু, শুনতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আচ্ছা আপু, এখন আপনার কাছে যে বিষয়টা জানার ছিল সেটা, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তো এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুই তো ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে যেদিন ছাত্রলীগ খুব নির্মমভাবে আমাদের বোনেদের উপর হামলা করেছিল, সেই রক্তাক্ত ছবি সেদিন পুরো অনলাইন জগতে মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল, এবং সবার বলা যায় সারা বাংলাদেশেই সেই রক্তাক্ত যে আইন বিভাগের একজন শিক্ষার্থী, তার সেই ছবিটা দেখার পরে আমার মনে হয় না কোনো মেয়েই আর এটা চিন্তা মানে তার মধ্যে এই চিন্তাটা আসেনি যে সে নারী বলে তাকে ঘরে বসে থাকতে হবে বা সেই আন্দোলনে যুক্ত হতে পারবে না। মানে এই চিন্তাটা বা এই চিন্তা করার আগেই তার মধ্যে একটা ক্ষোভ চলে এসেছে, যে মানে রাস্তায় বের হয়ে যাওয়া বা আন্দোলনে যুক্ত হওয়ার যে একটা মানে তীব্র যে একটা ক্ষোভ থেকে যে বের হওয়ার এই যে তাড়নাটা পেয়েছে, এটা তো বলা যায় যে মূলত ঢাকা ইউনিভার্সিটিতে যে হামলাটা হয়েছিল, এই হামলাটাই মূল সূতিকাগার বলা যায়, ওখান থেকেই সূত্রপাত আর কি। তো আপনি কি সেদিন সেখানে উপস্থিত ছিলেন কিনা, সেই দিনে সরাসরি যুক্ত ছিলেন কিনা সেই আন্দোলনের দিন, এবং আপনার অভিজ্ঞতা কি সেটা আমাদের একটু জানালে আমরা খুশি হব। আচ্ছা, আমি যদি একটু পেছনের গল্প থেকে শুরু করি, যে আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল। কোটা বিরোধী আন্দোলন হিসেবে আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। তো ২রা জুলাই থেকে মূলত আন্দোলনটা শুরু হয়। তো এক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল যে সরকারি চাকরি থেকে সব ধরনের বৈষম্য নিরসন। তো আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 2019 সালে। বর্তমানে আমি মাস্টার্সে অধ্যয়নরত। তো 18 সালে যে কোটা আন্দোলন, ওই সময়ের যে স্পৃহা বা ওই সময় ওই আন্দোলনটা যে জাগরণ তৈরি করেছিল, তো আমার কাছে মনে হয়েছে এরকমই কিছু একটা হচ্ছে। যেহেতু আমাদের সে সময় ছুটি চলছে এবং আহ, শিক্ষকদের প্রত্যয় স্কিমের ব্যাপারে একটা আন্দোলন চলছিল, এই কারণে আমাদের ক্লাসগুলো বন্ধ ছিল। আমার কাছে মনে হয় যে এই আন্দোলনের আসলে মানে শুরু থেকে এত জোরদার হওয়ার একটা কারণ যে শিক্ষকদের কর্মবিরতিতে অবস্থান। এই কারণে প্রত্যেকে যার যার জায়গা থেকে হলে প্রচুর স্টুডেন্ট ছিলেন এবং তারা প্রত্যেকটা ব্লকের সফর করেছে। তো ততক্ষণ পর্যন্ত কোটা আন্দোলনের জায়গা থেকে আমি ব্যাপারগুলো দেখেছি, এবং 18 সালে যেহেতু আমি নিজে মাঠে উপস্থিত থাকতে পারিনি, তো তখন আমার মনে হয়েছে যে এই আন্দোলনে কেন আমি থাকবো না, যেহেতু এটা একটা ন্যায় ভিত্তিক আন্দোলন। আহ, কিছু ফ্যামিলিগত সমস্যার কারণে ব্লকেট গুলোর প্রথম দিকে আমি যেতে পারিনি, কিন্তু পরবর্তীতে 14 তারিখ আমরা হাইকোর্টে যাই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে। গণপদযাত্রা ছিল সেদিন। তো আমরা
সেদিন প্রায় 50,000 মানুষ মিলে হচ্ছে গণপঞ্জাবটা শেষ করি আমরা হাইকোর্টে গিয়ে এবং রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়, পরবর্তীতে আমরা ফিরে আসি। আমার ব্যাপারটা একটু ভিন্ন, কারণ আমার ফ্যামিলিগত কিছু রেস্ট্রিকশন আছে। তো আমি আন্দোলনটাকে মূলত আমি যাব, কিন্তু বাসায় কিভাবে ম্যানেজ দিতে হবে সবকিছু আমার মাথায় একসাথে ঢুকতো, যে আমি বাসায় কিভাবে ম্যানেজ দিব এবং একই সাথে আমি যেন রাস্তায় থাকতে পারি। তো 14 তারিখে গণপদযাত্রা শেষ করে আমি এবার বাসায় ব্যাক করি। দুর্ভাগ্যজনকভাবে সেদিনই হচ্ছে ফ্যাসিবাদী খুনি হাসিনা এরকম ঘোষণা দেয় যে রাজাকারের বাচ্চাদের সাথে, মানে আমাদেরকে রাজাকারের বাচ্চা হিসেবে তুলনা দেয়। তো এই ক্ষেত্রে যেই বিস্ফোরণটা হয় সেদিন রাতে, ওই রাতটা আমি মিস করেছি, যে হলগুলো থেকে স্টুডেন্টরা হলগুলো ভেঙে বের হয়ে আসছে। তো এটা আমার অন্যতম একটা দুঃখ, যে আমি কেন ওই রাতে হলে উপস্থিত ছিলাম না। এরপরে 15 তারিখের ঘটনা, আমি যেহেতু 14 তারিখে গিয়েছি, এ কারণে 15 তারিখে আমি বাসা থেকে বের হতে পারি। 15 তারিখে বের না হতে পারার কারণে 15 তারিখে মূলত ছাত্রলীগের যেই হামলাটা হয়, সেই হামলার প্রত্যক্ষদর্শী আমি হতে পারিনি। এটাও আমার অনেক বড় একটা দুঃখের জায়গা, যে আমাদের বোনদের উপর যেভাবে হামলা করেছে তারা, ভাই বোন সবার উপর, মানে বাসায় বসে থেকে মনে হচ্ছিল যে আমার গায়ে যদি একটা আঘাত আসতো সেটাও তো আমি বলতে পারতাম, নিজেকে বুঝে দিতে পারতাম যে না, আমি ওখানে ছিলাম, অ্যাটলিস্ট বিরোধিতা করতে পেরেছি। যেহেতু সেদিন আমি যাইনি, আমার যাওয়া হয়নি, পরের দিন 16 তারিখ এই আন্দোলনের প্রতিবাদে সমাবেশ ছিল শহীদ মিনারে। পরের দিন আমি হচ্ছে বাসায় না বলি মেট্রো স্টেশনে অলরেডি চলে গেছি। সেদিন বিএনএস এও আন্দোলন ছিল। বিএনএস এ আমার বাসা হচ্ছে টঙ্গীতে, তো এই কারণে উত্তরার বিএনএস এ অলরেডি আন্দোলনকারীরা সবাই রাস্তা আটকে দিচ্ছে এবং আমি পরে মেট্রো রেল ধরে ক্যাম্পাসে গেছি। যে আমার মনে হয়েছে যে ক্যাম্পাসে গতকালকে যে মারপিট হয়েছে সেটার প্রতিশোধ আজকে নিতে হবে। তো আমরা 16 তারিখ যারা ওখানে উপস্থিত ছিলাম প্রত্যেকে এই স্পিরিট নিয়ে ওখানে গিয়েছিলাম যে গতকালকে প্রতিশোধ আমরা নিব। প্রত্যেকের হাতে লাঠি সোঁটা ছিল এবং আমরা যখন ক্যাম্পাসে ঢুকি বিভিন্ন জায়গা দিয়ে ক্যাম্পাসে দেখছিলাম যে বাহির থেকে অনেক মানে আমরা যাদেরকে টোকাই বলি, আর যে টোকাই ভাড়া করে নিয়ে আসছিল, তারা হচ্ছে ক্যাম্পাসে বাসের পর বাস তারা হচ্ছে প্রবেশ করছে। তো আমরাও প্রস্তুতি নেই যে আজকেই দরকারে ক্যাম্পাস মুক্ত হবে, এবং সবার মধ্যে ওই উদ্দীপনাটা ছিল। যারা এসেছিল সেদিন 10,000 মানুষের উপস্থিতি ছিল সেদিন শহীদ মিনারে। পরবর্তীতে যদিও সেদিন তেমন কোনো শহীদ মিনারে ওভাবে মারামারি বা ওরকম পরিস্থিতি কিছু সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সেটা আর সংঘর্ষের রূপ নেয়। এবং ওখানে থাকতেই আমরা সেদিন আবু সাইদের মৃত্যুর সংবাদ পাই, যেটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি শকিং ছিল। তো 15 তারিখ থেকে এটা মূলত কোটা আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি। তবে তার আগে আমি যেটা লক্ষ্য করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, যে আমি দেখেছি ছাত্রলীগের মূলত আমাদের ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য, এবং ছাত্রলীগের ভয়ে অনেকে অনেক কথা কখনো বলতে পারে নাই। কিন্তু লীগ বিরোধী মনোভাবের উত্থানটা এভাবে ঘটে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা সাদ্দাম যখন হচ্ছে বলে যে আন্দোলন ছেড়ে তোমরা ক্লাসে ফিরে আসো, এটা হচ্ছে সরকার তোমাদের সাথে মীমাংসা করবে, তারা যখন আমাদের উপর এভাবে কথা বলতে শুরু করে তখন সাধারণ স্টুডেন্টরাও এটাকে অপোজ করে যে না, আমরা কেন ফিরে আসবো বা তুমি এসব কথা বলার কে। তখন থেকে লীগ বিরোধী মনোভাবের জন্ম। এবং পরবর্তীতে আমি যেটা দেখি 15 তারিখের ঘটনার পরে যারা ওই সংঘর্ষে যুক্ত ছিল তাদেরকে প্রত্যেক ব্যাচ থেকে বয়কট করা হয়, এবং এই সংঘর্ষে যাদের মৌন সমর্থন ছিল তাদেরকেও বয়কট করা হয়। তো এটা ছিল আমাদের মূলত প্রথম পদক্ষেপ, যে আওয়ামী সরকার তার ফ্যাসিবাদী যে রেজিমটা টিকিয়ে রেখেছিল মূলত
ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের যে একচ্ছত্র আসসালামু আলাইকুম। আচ্ছা, খুব সম্ভবত তাহরাতুন তাইবা আপুর অডিওতে কোনো সমস্যা হয়েছে, নেটওয়ার্ক জনিত কোনো সমস্যার কারণে কথা শোনা যাচ্ছে না। আহ, এখন আমরা ইফতার জাহান মিম আপুর কাছে চলে আসতে পারি। আপু, আপনাকে স্বাগত আজকের আড্ডায়। কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি তো খুলনা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তাই না? আপু কোন বিভাগে পড়াশোনা করছেন? এবং আমি ইংরেজি ডিসিপ্লিনে এবার চতুর্থ বর্ষে। আচ্ছা আপু, আপনি তো খুলনাতে সরাসরি আন্দোলনে যুক্ত ছিলেন। তো খুলনা বিভাগের আন্দোলনটা বা খুলনা ইউনিভার্সিটি কেন্দ্রিক বা খুলনা ইউনিভার্সিটি সহ ওখানে প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্য যে কলেজগুলো আপনাদের সাথে যুক্ত হয়েছিল, এই খুলনা কেন্দ্রিক আন্দোলনের অভিজ্ঞতাটা কেমন? সেখানে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমাদের সাথে একটু বলেন প্লিজ। প্রথমেই তো আল্লাহর নিকট অশেষ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা 2024 কোটা আন্দোলনে নিহতদের আল্লাহ জান্নাত নসিব করুন। আপুরা, আপনারা জেনে থাকবেন যে খুলনা হচ্ছে খুবই রক্ষণশীল এবং ঐতিহ্যবাহী। তো খুলনায় থেকে আসলে আন্দোলনে যাওয়াটা, আন্দোলন করাটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা অবস্থা ছিল। আর খুলনাতে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে কারফিউর আগে যতটা না উপস্থিতি ছিল শিক্ষার্থীদের, কারফিউর পরে শিক্ষার্থীদের উপস্থিতি আরো অধিক ছিল। গণজোয়ারের সৃষ্টি হয়ে গিয়েছিল। আমরা যদি বলি কারফিউর আগে আমরা আন্দোলনে বসতাম হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটু সামনে, 0 পয়েন্ট বলে ওখানে। ওটা বেশ খুলনার বেশ একটা জনপ্রিয় স্থান। তো ওখানে খুলনা বিশ্ববিদ্যালয় ছিল, খুলনা বিএল কলেজ ছিল, নর্দার্ন ইউনিভার্সিটি ছিল, কিছু মহিলা কলেজ ছিল, স্কুলের শিক্ষার্থীরাও ছিল, সিটি কলেজ ছিল, বেশ কয়েকটা কলেজও ছিল ওখানে। তো ওখানে শুধুমাত্র সম্পৃক্ততা ছিল শিক্ষার্থীদের, এবং পরে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে দুজন শিক্ষক এসেছিলেন। এটা ছিল কারফিউর পূর্বের অবস্থা। কিন্তু যখন হচ্ছে আবু সাইদের মৃত্যু হলো, ঠিক ডেটটা আমার মনে নাই, 15 কিংবা 16 জুলাই, ষোলোই বৈষম্য জুলাই বিরোধী। জি জি। 16ই জুলাই আবু সাইদ শহীদ হয়েছিলেন। ও, ঠিক আছে, ঠিক আছে, thank you। তো আহ উনার উনি যে নিরস্ত অবস্থায় যে শহীদ হয়েছিলেন, এর আন্দোলনের সাথে সম্পৃক্ততা বাড়তে থাকে সাধারণ জনগণেরও। আ- আমরা যখন পুলিশি বাধার সম্মুখীন হলাম, মানে আমাদেরকে বলা হচ্ছিল কারফিউর পরে যে হল ত্যাগ করার কথা, মানে ওই রাত্রেই হল ত্যাগ করার কথা বলা হয়েছিল। ভার্সিটি থেকেই বাস ঠিক করে দিচ্ছিল যে যে যার বাসায় চলে যাক। কিন্তু ভার্সিটিরই আমাদেরই ব্যাচমেট, আমাদেরই সিনিয়র, আমাদেরই জুনিয়র তখন কিছু কিছু এলাকায় তখন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা হচ্ছে মেসেজ ছিল, কেউ কেউ তারা যেখানে টিউশন করাতো তাদের বাসায় আশ্রয় নিয়েছিল, বন্ধুরা মিলে দূরে চলে গিয়েছিল। ভার্সিটির পাশেই হচ্ছে আমাদের একটা রাস্তা আছে, ওকে বলি আমরা হল রোড। তো ওখানে হচ্ছে বাজার ছিল বেশ, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। ওখানে অনেকগুলো মেসও আছে যেখানে ভার্সিটির কাছে বলি আর কি শিক্ষার্থীরা ওখানে থাকতো। তো ওখানে আহ কারফিউর পরে যে দেখলাম যে পুলিশ ওইটাকেও পাহারা দিচ্ছে। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে খুলনা বিশ্ববিদ্যালয় কখনো ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না। খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ছাত্রলীগ নেই। তো যতটুকু হার্ম আমাদের করছিল তারা হচ্ছে বাইরের, মানে এলাকার বা খুলনার ছাত্রলীগ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু 2 আগস্ট, আপনি জানেন কিনা জানি না, 2 আগস্ট 2024 খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনেই একটা বড় সড়ো হামলা হয়েছিল। কিভাবে হয়েছিল? আন্দোলনকারী শিক্ষার্থীরা ওখানে ছিল এবং এক পর্যায়ে পুলিশের সাথে কিছু হাতাহাতি সংঘর্ষ হলো। তারা মুখে মুখে ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা তোমাদের সাথে আত্মসমর্পণ করেছি। শিক্ষার্থীরা তো তাদের বিশ্বাস করেছে, তো শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েই ছিল। কিছুক্ষণ পরে পুলিশ এখানে সর্বোচ্চ মুনাফিকের ব্যবহারটা করলো। পুলিশ তখনই আক্রমণ করলো। তারা কোনো প্রস্তুতি নিয়ে আসে নাই, একদম পুলিশের সামনাসামনি ছিল, বিশেষ করে মেয়েরা ছিল। আমি কয়েকজন মেয়ের সাথে যোগাযোগ করছিলাম, ওদিন আমি বাসায় ছিলাম, আমার বাসায় কেউ ছিল না বলে আমি বাসায় অবস্থান করছিলাম। 2 আগস্ট ছিল শুক্রবার, আমার মনে আছে। আমি ফোন দিচ্ছিলাম, আমাকে আমার এক জুনিয়র ফোন দিয়ে বলল যে ওর চোখের ছবি দেখাচ্ছে যে আপু টিয়ার শিল গিয়েছে, চোখ ফেটে পানি আসতেছে, পুলিশ রাবার বুলেট ছুটছে, পুলিশ গুলি ছুটছে। আপু জানেন কিনা, শাফিল, ওরও কিন্তু ঠিক ওখানেই হচ্ছে চোখে গুলি লেগেছিল। তাহলে ও কতটা পুলিশের সামনাসামনি অবস্থান করছিল এটা বোঝা যাচ্ছে। তো ওইখানে যে পুলিশ মুনাফিকরা অবস্থান করলো, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক এখানে খুবই ন্যায়ের আর কি কথা বলেছেন। তারা আর কি ভার্সিটির ভিতরেই পুলিশদের আসতে মানা করেছে, যে এখানে ভিসি স্যারের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমাদের সাবেক ভিসি স্যার যিনি ছিলেন। তো উনি আর ওনার সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো পুলিশ যেতে পারেনি। তো যারা বাইরের থেকে এসেছিল, শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ওখানে ছিল না, বাইরের থেকে অনেক শিক্ষার্থীরা এসেছিল, অনেক স্কুল কলেজের পুরো ছোট ছোট বাচ্চারাও এসেছিল ওখানে। তো ওখানে আমাদের ভার্সিটি ওদের প্রোটেকশন দেয়, অনেকক্ষণ তারা ছিল। কিন্তু বাইরে যারা ছিল তাদের জন্য পুলিশ খুবই কড়াকড়ি অবস্থান নিচ্ছিল, বিশেষ করে সোনাডাঙ্গা ওই মুহূর্তে ওখান থেকে যাওয়া যাচ্ছিল না। ওখানে পুলিশ গেলে ফোন চেক করছিল আর জেলে নিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে হামলার ঘটনা। আর হচ্ছে যদি বলি, আমার বাসা হচ্ছে খুলনা সদরেই। তো আমার বাসা থেকে একটু সামনে খুলনা রয়্যাল, ওখানে হচ্ছে আন্দোলনে বসার কথা ছিল, কিন্তু পুলিশ ওপেন ফায়ার করছিল। আপনারা দেখেছেন কিনা, প্রিজন ভ্যানের উপরে উঠে ওপেন ফায়ার করছিল। তো বলা হচ্ছিল যে এখান থেকে সরে যেয়ে 7 রাস্তার দিকে যেয়ে বসতে। তো 7 রাস্তার দিকে যখন যে বসা হলো, পুলিশ ওখানে টিয়ার গ্যাস ছুড়ে মারছিল। আমার বাসার এদিকেও কিছু কিছু ছেলেমেয়েরা চলে আসলো, আমরা পানি এনে দিলাম। সবাই দেখলাম কেউ কেউ দেয়ালের উপরে উঠে বসতেছে যাতে পুলিশ না দেখতে পারে। তা আমাদের বাসাটা হচ্ছে একদম মেইন রোডের সামনে না, অলিগলিতে। ওরা এত দূর পর্যন্ত এসেছে, কারো চোখ লাল হয়ে গিয়েছে, সবাই পানি পানি করতেছে। তো এই ছিল খুলনার অবস্থা। এখন এরপরে 31 জুলাই আর রাত্রিবেলা রাত 11টার সময় আমাদেরই ব্যাচমেট কতজন ছেলেকে আর কি আওয়ামী লীগ অফিসে নিয়ে যাওয়া হয় সার্কিট হাউসে। ওখানে আর কি ওদেরকে আমরা আশা করি প্রেশারই দিয়েছিল, কারণ ওই মুহূর্তে আসলে ফিরে আসার মতো কোনো অবস্থা তো ছিল না। আবু সাইদের মৃত্যু হয়ে গেছে। 31 জুলাই পর্যন্ত 212 জন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, তারপরে সাধারণ মানুষ নিহত হয়ে গেছে। এরপরে তো আর ফিরে আসার কোনো অবস্থাই ছিল না। তো ওই মুহূর্তে তারা আর কি আমাদের কাছ থেকে জোর করে বিবৃতিটা নিতে চেয়েছিল যে তোমরা আন্দোলনে যাবে না। তো আর আমাদের যে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, তিনি আর কি বলছিল যে এই আন্দোলনের সাথে জামাত বিএনপি আছে, ওরাই সংঘর্ষ চালাচ্ছে, তোমরা ঘরে ফিরে যাও, তোমরা ঘরে চলে যাও। কিন্তু পরে আর কি আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো আছে সেখান থেকে স্পষ্ট বিবৃতি দেওয়া হয় যে আহ সমন্বয়ক, খুলনার সবাই সমন্বয়ক, সব শিক্ষার্থী সমন্বয়ক, এখানে কোনো একা কেউ সমন্বয়ক না, কেউ এখানে একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সুতরাং আমরা এই বিবৃতি বাতিল করলাম। এর পরের ঘটনা তো আপু যেটা হয়েছিল যে আমরা সবাই শিববাড়িতেই যেতাম, যাওয়া আসার মুখে খুব প্রতিবন্ধকতার সৃষ্টি আমরা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। যেমন আমাদেরকে ফোন চেক করা হতো। আর যখন আন্দোলনে বের হতাম তখন এত ভয় লাগতো যে আদৌ কি যেতে পারবো কি, ওই শিববাড়ি পর্যন্ত যেতে পারবো কি, কারণ পুলিশ ফোন চেক করতো। তারপরে সন্দেহ করেই নিয়ে যেত বেশ কয়েকজনকে। একদিনই 23 থেকে 25 জনকে হচ্ছে পুলিশ জেলে নিয়ে গিয়েছিল, কোনো কারণ ছাড়াই, কোনো সন্দেহ ছাড়াই পুলিশ জেলে নিয়ে গিয়েছিল। আমাদেরই ডিসিপ্লিনের সম্মানিত একজন শিক্ষিকা আছেন, তিনি তার সম্পৃক্ততায় সেই রাত 10টা 11টা পর্যন্ত বসে শিক্ষার্থীদের নিয়ে তাই বাসায় ফিরেছেন। এমনটা হয়েছে।
তো খুলনার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, আর নারী হিসেবে আরো খুবই চ্যালেঞ্জিং ছিল আন্দোলনে যাওয়াটা। যেহেতু আমি আগেই বলেছি দক্ষিণাঞ্চলের মানুষ অনেকটা রক্ষণশীল, তো সেই হিসেবে আলহামদুলিল্লাহ যে আমরা শেষ পর্যন্ত যেতে পেরেছি। আল্লাহ তাআলা একটা সুন্দর একটা বিজয় দেখার আমাদের সৃষ্টি করে দিয়েছেন। আচ্ছা আপু, আপনি তো পর্দা করেন তাই না? তো এই পর্দা মেনটেন করে আন্দোলনে যুক্ত হওয়া, আপনার কাছে এই বিষয়টা কেমন? মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিনা, বা আপনার নিজস্ব জায়গা থেকে আপনি কি অনুভব করেছেন? এবং আহ আমরা দেখেছি যে শুধু আপনি না, এরকম হাজারো নারী যারা পর্দা মেনটেন করেন। যেহেতু আমরা ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যাই বেশি আমাদের দেশে, তো যেরকম ধর্মপ্রাণ মুসলিম পুরুষরাও এই আন্দোলনে যুক্ত ছিল, তেমন ধর্মপ্রাণ মুসলিম নারীরাও যুক্ত ছিলেন আন্দোলনের সাথে। কেউ হয়তো বের হতে পেরেছেন, কেউ পারেননি। যারা পেরেছেন যারা পেরেছেন তারা তো সরাসরি যুক্ত হয়েছেন, এবং যারা পারেননি তারা তাদের গৃহ অবস্থান করা অবস্থায় বিভিন্নভাবে দোয়া করেছেন, বা অন্যান্য অনলাইনে তাদের কার্যক্রম চালিয়েছেন, এরকম আরকি। বলা যেতে পারে এই আন্দোলনে নারীদের সম্পৃক্ততা খুব জোরালোভাবেই ছিল। তো আপনি পর্দা মেনটেন করেন, এবং এই জায়গাটা থেকে আপনার এই যে সরাসরি আন্দোলনে যুক্ত হওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা? স্পেশালি নিকাব মেনটেন করার এই ক্ষেত্রে, বা আপনি কোনো ত্যাগের শিকার হয়েছিলেন কিনা? আপু, যেহেতু আগেই বললাম যে খুলনা হচ্ছে খুবই রক্ষণশীল, দক্ষিণাঞ্চলের মানুষরা খুবই রক্ষণশীল, কনজারভেটিভ। তো এর মধ্যে থেকে নিজের বাসা থেকে প্রতিদিন আন্দোলনের জায়গায় যাওয়াটা খুব একটা সহজ ছিল না, কারোর জন্যই সহজ ছিল না। নারীদের জন্য তো নাই, আর পর্দাশীল নারীদের তো দেখলেই বেশ প্রশ্নের সম্মুখীন হতেই হতো। বাসা থেকে তো হতো, সামাজিক বাধাটাও ছিল, হুমকি, ব্যক্তিগত আক্রমণও ছিল। অনেক সময় ক্যারিয়ার ও সামাজিক অবস্থানে ক্ষতির কথাও আমাদেরকে বলা হয়েছিল। নিরাপত্তার অভাব ছিল, কারণ পুলিশ কিন্তু ছেলে কিংবা মেয়ে দেখতো না। পুলিশ লাঠিচার্জ করতো, জল কামানো ছুটতো, যাকে পেত সামনে তাকিয়ে দিত। তারপরে হচ্ছে প্রতিবন্ধকতাটা যেটা সব থেকে বেশি পেয়েছি তা হলো আহ আমরা আন্দোলন যেখানে হতো তার থেকে বেশ কিছুটা দূরে থাকি। আমি সহ আমার থেকে আরো অনেকে অনেক দূরে থাকে। তো এই যে যাতায়াতের মধ্যে যে ভয়টা থাকতো যে ওই আমি যেতে পারবো কিনা, আসলেই যাওয়ার পথে পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায়, তো দেখা যেত যে দোয়া দূরত পড়তে পড়তে আমরা যাচ্ছি। যে কদিনই গিয়েছি খুবই ভয় লাগতো, অনেকে ফোন রেখে গিয়েছে, যদি ফোনের মধ্যে কিছু একটা পেয়ে যায় তাহলে তো হয়ে গেল। আর নারীদের জন্য জেলে যাওয়াটা কিন্তু ব্যাপারটা খুব একটা সুখকর না। তো এই ভয়টা আমাদের ছিল। অনেক সময় দেখা গেল যে এটাও রিউমার ছিল যে আন্দোলনে গিয়েছি, আমাকে হয়তো ফাইন্ড আউট করে রেখেছে, রাত্রেবেলা বাসায় এসে সব পর্দা টর্দা আটকিয়ে দিচ্ছি, আমি আমি লাইট নিভিয়ে দিচ্ছি যাতে বাইরের থেকে আমাকে আইডেন্টিফাই না করা যায়, যদি কেউ আমাকে ফলো করে, যদি আমার বাসায় চলে আসে। এরকম রেড কিন্তু দিয়েছে, খালিশপুরের ওই এলাকাতে রেড দিয়েছে। তারপর জোড়াগেটের সামনে বয়রা মহিলা কলেজের একটা মেয়ে, আহ ওর ফোন চেক করা হয়েছে, কিছু একটা হয়তো সন্দেহজনক কিছু একটা পেয়েছে। যেহেতু এরকম একটা পরিস্থিতিতে কেউ আসলে বসে নাই। প্রথম দিন আমাকে বাসা থেকে যেতে দেয় নাই, দ্বিতীয় দিন আমার বাবাই আমাকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে আন্দোলনে। তো ওই মেয়েটাকে হচ্ছে আহ কিছুটা সন্দেহজনক পেয়ে ওই মেয়েকে জেলে নিয়ে গিয়েছিল। এমনটা হচ্ছে প্রতিবন্ধকতা আমরা আসলে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। এখন পর্দাশীল নারীদের অবস্থানটা আসলে এই আন্দোলনটাকে আরো গতিশীলতা করে দিয়েছে, বৈচিত্র্যময় করে দিয়েছে। আপনি জানেন যে আপু, আল্লাহ তাআলা কিন্তু জালেম শাসক পছন্দ করেন না। আল্লাহ তাআলা জালেমদের পছন্দ করেন না বলেই মাজলুমদের এত বেশি পাওয়ার দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ কাফের শাসককে পছন্দ করেন, কিন্তু জালেমকে আল্লাহ পছন্দ করেন না। তো এই স্পেশাল গুলো আমাদের, এই পয়েন্ট গুলো আমাদের মাথায় ছিল। আমরা হচ্ছে এই দিকগুলো মাথায় রেখে আমরা যেতাম। আর আবু সাইদের মৃত্যুর পরে তো আসলে বাসায় বসে থাকার মতো না, যে যেভাবে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম। প্রথম প্রথম দিন যেতে দেয়নি, আচ্ছা ঠিক আছে, তাহলে যেতে যখন দিচ্ছে না, আমরা তাহলে ফান্ডিং করে টাকা তুলে সেই টাকা দিয়ে আমরা ভাইদের পানি অথবা বিস্কিট কিনে দিই। এভাবেও কিন্তু আমরা অনেকে সম্পৃক্ততা ছিলাম। আচ্ছা পর্দাশীল আপু, এখন আপনার কাছে আবারও আসবো। এখন আমরা আবার একটু তাহারাতুন তাইয়্যিবা আপুর কাছে চলে যাই। আপু আমাদের মাঝে নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। তো
তো আপু যেটা বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির হলগুলো থেকে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগানটার মাধ্যমে আন্দোলনে একটা নতুন গতি পেয়েছিল, এবং এই স্লোগানটা দিয়েছিল খুব সম্ভবত 16ই জুলাই রাতে হলগুলো থেকে। এবং এরপরে আমরা দেখতে পাই যে তার পরের দিন খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ হটাও একটা, প্রত্যেক হল থেকে ছাত্রলীগকে বিদায় করা হচ্ছিল, মানে তাদেরকে খেদানো হচ্ছিল, ছাত্রলীগ হটানো হচ্ছিল। এবং আমি খুবই গর্বিত, আমি নিজে রোকেয়া হলের একজন শিক্ষার্থী, রোকেয়া হলে থাকতাম দীর্ঘ প্রায় 6 বছর। করোনার কারণে আমার পড়াশোনার সময়টা একটু দীর্ঘ হয়েছে, যার জন্য প্রায় দীর্ঘ 6 বছর এই হলে অবস্থান করেছি। এবং এই রোকেয়ার সাহসী মেয়েরা বলা যায় যে একেবারে প্রথম সারির দিকেই তাদের অবস্থান, যে তারা ছাত্রলীগকে বিদায় করেছে। এবং আমরা হয়তো জানি না যে আমাদের তাহাতুন তাই বাপু কিন্তু রোকেয়া হলের একজন শিক্ষার্থী। তো এই জায়গাটা থেকে আপুর অনুভূতিটা কেমন, এই যে ছাত্রলীগ হটানো মতো একটা বড় সাহসী পদক্ষেপ নেওয়া, এবং যেটা বলা যেতে পারে বাংলাদেশের তখনকার পরিস্থিতিতে এটা হিস্ট্রিক্যালি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ছিল, এবং খুবই বলা যেতে পারে যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এটা খুবই সাহসী পদক্ষেপ ছিল। কারণ আমরা দেখে এসেছি গত 16 বছর ধরে এই ফ্যাসিস্ট তার মানে এই যে ঢাকা ইউনিভার্সিটিটাকে এমনভাবে কব্জা করে রেখেছিল, এবং ছাত্রলীগের মাধ্যমে একচ্ছত্র আধিপত্য ছিল, তাদের আধিপত্যটা একেবারে একচ্ছত্র। মানে এখানে অন্য কোনো ছাত্র সংগঠন তো দূরের কথা, সাধারণ শিক্ষার্থীদেরকেও মানে হয়রানি করা হতো বিভিন্ন ট্যাগের মাধ্যমে। যেমন আমরা অনেক হয়তোবা অনলাইনে অনেক এরকম দেখেছি, আপনারা খুব সম্ভবত দেখেছেন কিনা, যে অনেক ভাইয়েরা ভয়ে নামাজ পড়েছে বাথরুমে। এবং আমি পার্সোনালি হিজাব পরার কারণে এই রোকেয়া হল থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছি। আমি যখন 2019 সালে রোকেয়া হলে অবস্থান করতাম, তখন আমার হলের যে প্রভোস্ট ছিলেন ডক্টর জিনাত হুদা ম্যাম, তো উনি হিজাব পরার কারণে প্রতিদিন হেনস্থা করতেন মেয়েদেরকে। প্রতিদিন গেট থেকে যখন আমরা বের হতাম কিংবা গেট দিয়ে হলে ঢুকতাম, ওনার চোখে পড়লেই যদি কোনো মেয়ে নিকাব পরা থাকে, স্পেশালি হিজাব তো উনি দেখতেই পারতেন না, নিকাব পরা তো ওনার দু চোখের বিষ ছিল। তো প্রতিদিনই দেখা যেত সকালের ঘুম ভাঙতো জিনাত হুদার চিল্লাচিল্লিতে, যে সে একজন নিকাবী মেয়েকে পেয়েছে এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করছে, যে তুমি আমাকে দেখে সালাম দিলে না কেন, তুমি হলের মধ্যে মুখ ঢেকে আছো কেন, তোমার আইডি কার্ড দেখাও, তুমি কি আমার হলে অবস্থান করো নাকি অন্য হল থেকে ঢুকেছো। মানে বিভিন্নভাবে এমনভাবে ব্যবহার করা হতো সেই মেয়েটার সাথে, মনে হতো যে সে এই হলে চুরি করতে ঢুকেছে, এরকম বিহেভিয়ার দেখানো হতো। এবং আমি রোকেয়া হলের একটি সামাজিক সংগঠনের জেনারেল সেক্রেটারি ছিলাম 2019 সালে। তো আমি হিজাব পরার কারণে উনি আমাকে প্রথমেই বলেছিলেন যে তোমরা যেহেতু আমাদের ওই একটা প্রোগ্রামে আমাকে অ্যাঙ্করিং করার বা উপস্থাপনা করার একটা ছিল আর কি অপশন, মানে একটা প্রোগ্রামে আমার দায়িত্বটা ছিল, রেসপন্সিবিলিটিটা। তো এই দায়িত্বটা উনি প্রথমেই শুনে বললেন, তোমরা কি আর কোনো মেয়েকে পেলে না যে মানে আরেকটু সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে। মানে উনি এটা বোঝাতে চেয়েছেন যে হিজাব ছাড়া বা এরকম শাড়ি পরে বা এই ধরনের আর কি ইঙ্গিত দিয়েছিলেন। তো এটাই ছিল মূলত মানে ওনার মেন্টালিটি। এবং বলা যেতে পারে করোনা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিংস ছিল, আমরা যারা হলের মেয়ে ছিলাম, আমরা যারা নিকাবি ছিলাম আমাদের জন্য। কারণ করোনার পরে আমরা হলের মধ্যে মাস্ক পরে ঘুরতে পারতাম, কারণ দেখা যায় আমাদের গেটে এবং ক্যান্টিনে মানে পুরুষ থাকে, নন মাহরাম পুরুষ থাকে। তো সেখানে ক্যান্টিনে আমরা যদি করোনার আগের অবস্থাটা এমন ভয়াবহ ছিল যে তখন যদি আমরা ক্যান্টিনে কেউ নিকাব দিয়ে যেত, বা তখন তো মাস্কটা তো অ্যাভেলেবল ইউজ করা হতো না, তখন নিকাবটা বেশি ইউজ করা হতো, তো নিকাব দিয়ে যেত, তো বিভিন্নভাবে তাকে একটু বাঁকা চোখে দেখা হতো। তো আল্লাহর অশেষ
রহমত, মানে জানি না এটা রহমত বলাটা ঠিক হবে কিনা, এরকম একটা মহামারী আল্লাহ দেওয়ার পর তারপর করোনা পরবর্তী সিচুয়েশনটা পুরো বদলে গেল। আমরা নিকাবের সংখ্যা অনেক বেশি দেখতে পেলাম হলে, এবং যারা নিকাব দেয় না তারাও মাস্ক ইউজ করে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে আমাদের প্রিয় ম্যাম, আমি যেদিন প্রথম হলে ঢুকেছিলাম করোনার পর প্রথম, সেদিন আমি ইচ্ছা করেই মাস্ক পরিনি, না পরে আমি আমার হিজাব পরে হিজাবটা দিয়েই নিকাব দিয়েছিলাম, যে ওনার রিয়াকশনটা কি হয় সেটা দেখার জন্য। যেহেতু আমি মাস্ক পরিনি, এরপরেও উনি আমাকে কিছু বলেনি, কারণ মুখ ঢাকা ছিল, এবং মুখ ঢাকার মুখ ঢাকার কারণে যে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছিল এবং মাস্ক না পরার কারণে কাউকে যে বকা হচ্ছিল, এই বিষয়টা আমরা অনেকে এনজয় করছিলাম, আমরা যারা নিকাব দিতাম এবং বিভিন্নভাবে হেনস্থার শিকার হতাম। তো যাই হোক, অনেক বেশি অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম, মানে নিজের বলা যেতে পারে যে অনেক বেশি ক্ষোভ জমে আছে এই জায়গাটাতে, যে এই যে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য আমাদের ক্যাম্পাসে কি পরিমাণ আমাদেরকে পদে পদে হেনস্থা করেছে, আমাদের অনেক অনেক প্রোগ্রাম আমাদেরকে করতে দেওয়া হয়নি, যেটা আমাদের অধিকার ছিল সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিভিন্ন বিষয়ে আমাদের অনেক ক্ষোভ জমে আছে। তো এই জায়গাটা থেকে আমি তাহাতুন তাইবার কাছ থেকে শুনতে চাই যে তার অনুভূতিটা কেমন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্রলীগ হটানোর যে আন্দোলনটা হলো এবং ছাত্রলীগকে হটানো হলো, তো তার অনুভূতিটা কি? তাই এবার কি কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আবারও দুঃখিত, তাই এবার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। তো আমরা এই পর্যায়ে আবারও কাজী হুমায়রা তানভীর আপুর কাছে চলে যাই। আপু, হ্যাঁ মারিয়া, জি আপু, আপনি তো আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন, আপনার অনুভূতি আপনার অভিজ্ঞতা সবই শুনলাম। তো এই পর্যায়ে আপনার আরো কিছু অনুভূতি আমরা শুনি, যে আমরা এই যে আন্দোলন, আপনি আমি আমরা সবাই এই যে আন্দোলন করলাম এবং এই আন্দোলনটা সফল হলো, এবং এই সফলতার পর এই অভ্যুত্থানের পরে এই যে পরবর্তী যে স্বাধীন আহ, দেশের কাছে আমাদের অনেক অনেক প্রত্যাশা আছে, যেটা আপনি আগেও বললেন যে তাদেরকে সময় দিতে হবে, এবং এটা ঠিক করার জন্য সময়ের প্রয়োজন অনেক বেশি। কতটুকু আগে সময়? সময়টা করতে কিছুটা আমার জানতে হবে। জি আপু। হ্যাঁ মারিয়া বলো। আপু একটু জোরে বললে ভালো হতো। আচ্ছা, শোনা যাচ্ছে না আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যে আন্দোলন পরবর্তী আচ্ছা, স্বাধীন দেশের সরকারের প্রতি আপনার প্রত্যাশা, কি কি প্রত্যাশা করেন আপনার জায়গা থেকে? আসলে আমার মনে হয় আমরা স্বাধীনতার পর থেকে অলরেডি 50 বছরেরও বেশি সময়, আহ 50 বছরেরও বেশি সময় আমাদের স্বাধীনতার পরে অতিবাহিত হয়ে গেছে। তারপরেও আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের আসলে চাওয়াগুলো অনেক বড় না। আহ বাংলাদেশের মানুষের চাওয়াগুলো অনেক বেশি না, বড় না, কিছুটা আমাদের যেটা বলা হয় যে দুমুঠো ভাত এবং একটা সুন্দর জীবন পেলে মোটামুটি বেশিরভাগই সন্তুষ্ট থাকি। কিন্তু আমাদের বিগত সময়গুলোতে আমাদের সরকারগুলো আসলে আমাদেরকে তার তার 2 আনাও দিতে পারে নাই। যার কারণে আমাদের আমাদের দেশ এই বিপ্লব, বিদ্রোহ বা এই আন্দোলনগুলো থেকে মানে একটা লম্বা সময় ধরে যে আমরা একটা অব্যাহত পেয়েছি এবং ভালো 50 বছরের এই জীবনটা আমি পৃথিবী মানে পৃথিবীর কাছে বলছিলাম যে আসলে আমাদের স্বাধীনতার যে মর্মটা আমরা আসলে কিভাবে পেয়েছি। বা আমরা যখন ব্যক্তিগত স্বাধীনতা বোঝার চেষ্টা করি তখন আসলে স্বাধীনতার মর্মটা মানুষ বুঝতে পারে না। তো ব্যক্তিগত স্বাধীনতা যদি ভুলে থাকায় যে আমরা প্রায় 20 বছরেরও বেশি সময়
বছরের মধ্যে 20 বছরেরও বেশি সময় আমরা স্বৈর শাসনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। 20 বছরেরও বেশি সময়, কিন্তু ছোট সময় না। তার মাঝখানে আমরা 2 বার গণতান্ত্রিক সরকার পেলাম, পেলাম। তাও অসংখ্যভাবে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ এই পক্ষের বা ওই পক্ষের অভিযোগ এমন না। সাধারণ জনগণের ক্ষেত্রেও কিন্তু সব ধরনের অভিযোগ আছে। তারপর আবার একটা লম্বা সময় আবার দুর্নীতির কথা বললাম। তারপর 111 সব মিলে আসলে আমরা বেশি কিছু চাই নাই, কিন্তু তারা আমাদের পাওয়া বা পাওয়ার খাতাটা আসলে অনেকটুকুই ছিল। আমার মনে হয় আমরা যেখান থেকে পারতাম অনেক বেশি যাইনি যাওয়া তার তখন আমরা আরো অনেক বেশি ছিল আমাদের দেশে। ঠিক আছে, আমার মনে হয় আসলে আমাদের দেশে চাওয়া অনেক বেশি আছে। কিন্তু পরিমাণ যদি করাপশন করাপশন বেশি জায়গা থেকে অনেক কিছুটাও যদি কমে আনতে পারে, দেশের মানুষ অনেক কিছুই কিন্তু বাংলাদেশের অবস্থা এত অবস্থার মধ্যে দিয়ে তারা এখন কিছুটা দিলেও অনেক কিছু সন্তুষ্ট হয়ে যায়। তবে আমরা একটুকুতে সন্তুষ্ট হতে চাই না, যেহেতু আমরা অনেক সমাজে বেঁচে গেলাম, আমরা রক্ত জীবন আর অসংখ্য মানুষের কোন এগুলো করে একটা অবস্থা আসলে আমরা ঠিক করতে পারি না, কিন্তু আমাদের খুব হওয়া উচিত না। পরবর্তীকালীন যে সরকার যেগুলো বলা হচ্ছে তাও দেশের অবস্থা খুবই সম্ভব হবে। আমি মনে করি না যে আসলে আপনি সব বাস্তবায়ন করা সম্ভব হবে, কিন্তু কিছুটাও যদি বাস্তবায়ন আপু একটু জোরে কথা বললে ভালো হয়, আপনার সাউন্ডটা একটু আস্তে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে একটু নেটওয়ার্কিং এর সমস্যা আছে। ঠিক আছে, আমি শোনা যাচ্ছে? জি আপু, বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে আমরা যদি আসলে আমাদের সরকার যে কথাগুলো বলা হচ্ছে এখন যে এইভাবে সংস্কার হবে বা এই জায়গাগুলোতে সংস্কার করা হবে, এবং কিছু মানুষ বিভিন্ন ধরনের প্রস্তাবনা রাখছে। এখন এই জায়গাগুলোতে আসলে যদি কিছু পরিমাণেও সংস্কার সম্ভব হয়, দেশের তাহলে অনেক কিছুই পাল্টানো সম্ভব আমার যেটা মনে হয়। এবং আমি মনে করি যে এদের সদিচ্ছাটা প্রয়োজন, এবং আমরা এটাই আশা করছি যে ওরা যেহেতু একটা বিপ্লব পরবর্তী সরকার, এবং তারাও একটা ভালো মতো রিস্কের মধ্যে দিয়ে তাদের জীবনের বা তাদের জানমালের যে একটা রিস্ক, সেটার মধ্যে দিয়ে কিন্তু তারা গেল। তো আমার মনে হয় না তারা এত সহজে বায়াস বা হচ্ছে এত সহজে করাপ্টেড হয়ে যাবে। তারা যেহেতু জীবনের এই অংশটুকু দেখে বুঝতে যে অংশটুকু মানে আমরা দেখলাম। তো আমার মনে হয় তারা এখনো পর্যন্ত সদিচ্ছা রাখে, এবং সদিচ্ছার সাথে সাথে তারা যদি কিছুটা প্রত্যয় যদি রাখে, আশা করি তারা সফল হবে, এবং দেশের যে মানুষের ন্যূনতম যে চাওয়াগুলো এগুলো যদি পূর্ণ করতে পারে, তাহলে বাংলাদেশ কিছুটা হলেও বা আগের অবস্থান থেকে কিছুটা হলেও উন্নতি করতে পারে। আচ্ছা, আসসালামু আর আলাইকুম। আমাদের আজকের প্রোগ্রামে এই পর্যায়ে হোস্টিং এ থাকছি আমি রাফিয়া জান্নাত। আচ্ছা। হুমায়রা আপু যে বিষয়টা বলছিলেন, আপনার কথাটা ঠিক। তবে একই সাথে আমরা আসলে এটাও তো চিন্তা করি যে অবশ্যই তারা আমাদের প্রতিনিধি সরকার বা আমাদের ছাত্র সমাজের ছাত্র নাগরিক বা ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছেন, কিন্তু একই সাথে তাদের কিন্তু কন্টিনিউয়াস একটা জবাবদিহিতার মাঝে রাখাটাও কিন্তু খুবই জরুরি। আপনি কি এটা মনে করেন কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই জবাবদিহিতার মধ্যে তাদের থাকতে হবে, তা না হলে আমরা জানি না আসলে কে কখন পথভ্রষ্ট হয়ে যাবে। তাদের অবশ্যই জবাবদিহিতার মধ্যে দিয়ে থাকতে হবে। আলটিমেটলি জবাবদিহিতার সংস্কৃতি উঠে যাওয়ার পরেই কিন্তু কোন একটা সরকার বা কোন একটা সরকার এরকম একটা ফ্যাসিস্ট রেজিম একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, বা হচ্ছে এক নায়ক তন্ত্রের তৈরি করতে পারে। জবাবদিহিতার সংস্কৃতি যখনই বন্ধ হবে, তখনই তো আসলে
এই ফেসিবাদ কায়েম হওয়ার রাস্তা প্রথম শুরু হয়। ঠিক। আর এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা উঠছে সেটা হলো আমাদের এই জুলাই আন্দোলন এবং গণ অভ্যুত্থানে আহ, যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে শহীদরা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিটা হচ্ছে সবচেয়ে বেশি এখন জোরালো হয়ে উঠছে, এবং এই দিক থেকে আজকে 1.5 মাস হয়ে যাওয়ার পরেও আমরা এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম চোখে দেখছি না, এবং এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা গত কয়েকদিন আগে একটা খবর দেখেছি যে একজন আহত, তিনি তার মেয়েকে বিক্রি করে দিয়েছেন তার চিকিৎসা চালানোর জন্য। আসলে এ- এমন এমন করুণ একটা পরিস্থিতি আমরা আসলে দেখতে চাইনি কেউ। হ্যাঁ, আসলে ব্যাপারটা শুধু একটা না, আসলে এরকম অসংখ্য সংবাদ, যদি নিউজ স্ক্রল করতে কি আমরা এরকম অসংখ্য সংবাদ পাচ্ছি হসপিটালগুলোতে আমাদের যে ধরনের ছাত্র প্রতিনিধিরা ছিল, তারা যে গ্রুপগুলোতে যে ইনফরমেশন গুলো দিচ্ছে, আসলে এগুলো সবই খুবই দুঃখজনক যে এখন পর্যন্ত আসলে তাদের কোনো ধরনের পুনর্বাসনের চিন্তা করা হয়েছে কিনা জানি না। করা হয়নি আমি বলবো না, কিন্তু পুনর্বাসনের জন্য কোনো স্টেপ এখনো পর্যন্ত আসলে ভিজিবল কোনো স্টেপ দেখতেছি না আমি। তো আহ গত কয়েকদিন আগে একটা নিউজ নিয়ে অনেক কথা হচ্ছিল যে 5 কোটি টাকা বরাদ্দ করে শহীদ স্মরণ সভা বা এরকম কোনো একটা কিছু। তো এটা নিয়ে প্রচন্ড জি। সমালোচনা হচ্ছিল। আবার এটা ক্লেরিফাই করলো যে ব্যাপারটা এরকম, কি করা হবে, কি রকম করা হবে। আহ, ঠিক আছে, আমি আমি মনে করি ঠিক আছে, ওরা একটা টাইমও দিল যে তারা 14 তারিখের ভেতরে শহীদদের স্মরণ সভা, 14 তারিখের ভেতরে শহীদদের যে ডাটা ডাটা কালেকশনটা সেটা করার সম্ভাবনার কথা জানালো। 14 তারিখের ভেতরে ডাটা কালেকশন সম্পূর্ণ হয়ে গেলে তারপর তারা এটা করবে। এখন আমার মনে হয় আসলে এগুলো কিভাবে কাজ করা হচ্ছে, এটা এটা ওদেরকে জানানো উচিত যে ওরা কিভাবে কাজ করতেছে, জি, ডাটাটা তারা কি এই স্বচ্ছতার নিজেরা জায়গাটা করতেছে বা নিশ্চিত রাখা হ্যাঁ দরকার। কিভাবে কাজ করছে সেটা না জানলে আসলে মানুষের মধ্যে একটা হুম হুম। কোশ্চেন তৈরি হবে। এবং আরো কিছু জিনিস নিয়ে কোশ্চেন অলরেডি হ্যাঁ, হচ্ছে, যেমন অবশ্যই। ঢাকা ইউনিভার্সিটিতে ত্রাণ নিয়ে কোশ্চেন হচ্ছে যে ত্রাণগুলো আসলে কি করা হলো, কতটুকু বিলি জি। করা হলো বা কতটুকু কতটুকু কাজে আসলো, এরকম অসংখ্য ব্যাপারে কোশ্চেন হচ্ছে। তবে আমি এরকম একটা নিউজ দেখেছি যেটার কোশ্চেন মধ্যে জারি কিছুটা হবে। হিসাব রয়েছে। হুম। আমি একটা লিস্ট দেখেছি এরকম যে কিছু হিসাব সেখানে দেয়া হয়েছে, যদিও জানেন এটা কেন্দ্রীয় ভাবে দেয়া হয়েছে কিনা। তবে আশা করছি আমরা তার সেই স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করবেন। প্রথম দিকে তো আমরা এখন চলে যাব রাহাতুন তাইবা আপুর কাছে। আপু মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। আপু কি এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আমাকে? জি, আপু শোনা যাচ্ছে, তবে একটু আস্তে শোনা আমি যাচ্ছে। আসলে আমি আসলে খুবই দুঃখিত, আমার নেটওয়ার্কে আজকে এত বেশি সমস্যা হচ্ছে। ভাই আপু অনেকবারই আমাকে ডেকে আসলে দিয়েছিলেন, কিন্তু আমি ঝড় উত্তর বৃষ্টি দেওয়ার হচ্ছে আগেই সেই কারণে সম্ভবত। হতে পারে। আসলে খুবই সরি, নিজের কাছে খুবই লো ফিল হচ্ছে যে আসলে কি হচ্ছে এরকম। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার আন্দোলনের অভিজ্ঞতা শেয়ার করছিলাম। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা পয়েন্ট, আমি হয়তো বাকিদের কথা শুনিনি, তো আমার নিজে থেকে মনে হয়েছে যে জুলাই আন্দোলনে আসলে নারীদের অংশগ্রহণটা কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তো এটা যদি আমরা দেখি, তো আমার কাছে মনে হয় যে 15 তারিখের রাতে আমরা যে হলে তালা ভেঙে বেরিয়ে আসার যে গল্পটা, তুমি কি আমি কে রাজাকার রাজাকার, স্বৈরাচারকে আসলে স্বৈরাচার বলতে পারার যে স্পিরিট হলের মেয়েরা দেখিয়েছে, তো ওইখান থেকে আসলে জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট ছিল। কিন্তু তার আগের কথাও যদি বলি, যে ব্লকেট গুলোতে মেয়েরা যেভাবে জায়গা ধরে বসেছিল, সারাদিন ব্যাপী ব্লকেট পালন করেছে, তো এটাই আস্তে আস্তে পরবর্তীতে আরো বেশি সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। আপু, এর আপনার পরের কি দিন মনে থেকে হয় যে মানে নারীদের উপস্থিতি এই জুলাই আন্দোলনকে একটা অনন্য মাত্রা দিয়েছে, বা বিভিন্ন সময়ে আরো বেশি উজ্জীবিত করেছে, আরো বেশি বেগবান করেছে শুধুমাত্র মানে নারীদের উপস্থিতি, শুধুমাত্র বলবো না, মানে
বিভিন্ন পয়েন্টে আমাদেরকে উজ্জীবিত করছে, সেখানে নারীদের উপস্থিতি একটা অন্যতম বড় নিয়ামক ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা প্রত্যেকটা ইভেন্টেই মানে নারীদের উপস্থিতি এত বেশি লক্ষ্য করেছি এবং স্বতঃস্ফূর্ত তাদের যে উপস্থিতি, এবং আমি আমার ফ্রেন্ডদের মধ্যেও দেখেছি আশেপাশে সবাই বের হওয়ার জন্য উদ্গ্রীব। মানে আমি রাস্তায় থাকতে চাই, অথবা আমি এই যে ন্যায় ভিত্তিক যে আন্দোলন, এটা তো শুরুতে আমরা শুধু কোটা নিয়ে আন্দোলন করেছি, কিন্তু 14 তারিখের পর মূলত এটা কোটার মধ্যে ছিল না। 15 তারিখ আমাদের উপর হামলা হলো ছাত্রলীগ কর্তৃক, এর পরের দিন আবু সাইদ ভাই শহীদ হলেন। এই যে এতগুলো শহীদের গল্প, তো এর রক্তের দাবি তো আমাদের চাই। তো এই কারণে যে নারীরা আর ঘরে বসে থাকতে পারছিলেন না, বিশেষত আমরা যারা ছাত্রী ছিলাম, 16 তারিখে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। সরি, 16 তারিখ না, 17 তারিখ। তো ওই সময় আমরা চেষ্টা করেছি যে আমরা যারা হচ্ছে অনাবাসিক ছিল, অনাবাসিক না সরি, হলে থাকতো না, হলে সিট আছে এরকম, তারাও চেষ্টা করেছে আচ্ছা কি এরকম একটা ডিসিশন আসতে যাচ্ছে যে হল খালি করে দিতে হবে, এই সময় আমরা কি হলে উঠবো, যে আমাদের হলে কোনো মতে দখল রাখতে হবে, ভাইদের পাশে থাকতে হবে, যে আমাদের ক্যাম্পাস আমাদের দখলে থাকতে হবে। কিন্তু এটা আনফরচুনেটলি আমরা পারিনি, আমাদেরকে পারতে দেওয়া হয়নি। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে আমরা মেয়েরা চেষ্টা করেছি যে কিভাবে আন্দোলনের সাথে নিজেদেরকে একাত্ম রাখা যায়। এবং আমি যতটুকু, আমি যেহেতু মাঠে ছিলাম বেশ কয়েকদিনই, তো দেখেছি যে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ভাইরাও অনেক বেশি আমাদের থেকে অনুপ্রেরণা নিচ্ছেন, এবং তারা উজ্জীবিত হচ্ছেন যে না, তাদের বোনেরা তাদের সাথে আছে। এই ব্যাপারটা জুলাই আন্দোলনকে অন্যরকম বার্তা দিছে আমার কাছে। মানে ওই দিনগুলোর কথা মনে করলে এখনো হচ্ছে রক্ত গরম হয়ে যায়। মানে খুবই আসলে অসাধারণ একটা যখন আমরা অভিজ্ঞতা। আমাদের সমাজে আসলে নানা রকম বিভাজনের কথাবার্তা প্রচলিত থাকে, কিন্তু যখন রাজপথে বা বাস্তবতায় আমরা একে অপরের সাথী হই, সঙ্গী হই ভালো কাজে, তখন কিন্তু সেই ভালো কাজের উদ্যমটা অনেক বেশি বেড়ে যায়। আমরা একটা ভিডিও মাঝখানে দেখেছিলাম যেখানে দেখা গেছে একটা ছেলেকে তার মানে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, সেই সময় তার মা তাকে হ্যাঁ সাহস বোন। দিচ্ছিলেন যে গো অন। তো হ্যাঁ, মাটা। নারীরা জি। কিন্তু রাজপথের বাইরেও দেখা গেছে পরোক্ষভাবেও নানাভাবে ভূমিকা পালন করছেন। অনেক মায়েরা দেখা গেছে আমি সেদিন শুনতেছিলাম কোথায় জানি চিটাগং এর কথা বলতেছিলেন একটা আপু, যে অনেক নারীরা খাবার বানিয়ে পিঠা বানিয়ে আনতেছেন, আন্দোলনকারীদেরকে খাওয়াচ্ছেন। একটা ভিডিওতে দেখছিলাম যে কাঁঠাল ভেঙে ছেলেদের মুখে মুখে ঢুকে মানে খাওয়াই দিচ্ছিলেন জি। এরকম। তো এই স্পিরিটটা এটা কিন্তু অনন্য। এবং আহ আমরা জি, আমার ওই যে কাছে আসলে নজরুলের একটা হ্যাঁ হ্যাঁ আমার কাছে যেটা মনে হয়েছে নজরুলের একটা সেটা কথা হচ্ছে যে কবিতা ছিল যেখানে বলা হইতেছিল এই যে কোন যুদ্ধ শুধুমাত্র পুরুষরা একা জয় করে না, নারীরা সঙ্গ বা সাথ দেওয়ার কারণেই সেই যুদ্ধ বা সংগ্রামগুলো বিজয়ের মুখ দেখে। জুলাই আন্দোলনকে কিন্তু আমরা বলতে পারি ঠিক তারই একটা প্রতিচ্ছবি। জি এখানে আমি একটা ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে যারা যারা খাবার বানানোর কথা বলছে, যে খাবার বানানো দিয়ে বা হচ্ছে খাওয়া দিচ্ছে, এরকম যারা ছিল তাদের বাইরেও কিন্তু ওই ওই মেয়েদেরকে বা বোন হিসেবে তো কথা শোনা যাচ্ছে না। যারা এখন আপু শোনা যায় নাই, কি বলছেন আপনি? রাফিয়া, জি আপু। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র সশরীরে যেসব মেয়েরা ছিল তারা ছাড়াও কিন্তু এদের অবদানও কিন্তু বাদ দেওয়া যাবে না। মা হিসেবে বা হচ্ছে বোন হ্যাঁ হিসেবে হ্যাঁ অসংখ্য হ্যাঁ, মেয়ে ছিল যে এটাই আহ, বলতেছিলাম যে তারা চাইলে তাদের ভাইকে বা ভেতর থেকে। হ্যাঁ। তারা চাইলে তাদের ইভেন শুধুমাত্র যেতে দিচ্ছিল, এটাও কিন্তু কম না। আমি যেদিন চিরঙে আটকা পড়লাম 4 তারিখ, সেদিন আমার সাথে আমরা 4 জন গেছিলাম, আমরা 4 জন না 4 জন। তার মধ্যে যখন প্রথমবার চেয়ার খাই,
তাও মানে আমরা কাইন্ড অফ প্রচন্ড রাগ এবং ঘৃণায় আমরা কান্না করতেছিলাম যতটুকু না ক্রিয়াশীলের জন্য। তার থেকে বেশি আমাদের খুবই ক্ষোভ কাজ করতেছিল। তখন পর্যন্ত আমরা প্রায় 15-20 জন একটা হোটেলে আশ্রয় নিই সবাই মিলে, এবং 6-7 জন ছিল, তার মধ্যে একজন ছেলে ছিল যে ফেল ছিল এই জন্য ফেল হয়ে গেছিল, এবং ওর সাথে 5-6 জন ছিল আর ওনারা আপু আপনার কথা আবার শোনা যাচ্ছে না। এখন। হ্যাঁ, আপনারা শোনা হ্যাঁ, যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে? জি জি আপু। আচ্ছা, এরপর আমরা যখন সেকেন্ড বার ক্লাসে পাই সেই সময় আমাদের সাথে আমরা একটা কাঁচা মাছ বাজারের ভেতরে কাঁচা মাছ বাজারের ভেতরে একটা চট দিয়ে আমাদেরকে ঢেকে দিচ্ছিল আর কি সওদাগররা। সেখানে আমাদের সাথে সেখানেও ছিলেন হচ্ছে একটা মা, তার মেয়েকে নিয়ে আসছে। কিন্তু উনি আর ওনার মেয়ে আবার আলাদা হয়ে গেলেন। উনি আর ওনার মেয়েও টিয়ারশেল খেয়ে কোন দিকে চলে গেছেন উনি জানেন না, আবার উনি আমাদের সাথে সেটাও ওনার মেয়ে জানে না, সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু আমরা কলে কথা বলতে পারছিলাম না, কারণ আওয়াজ যাতে বাইরে না যায়। উনি রীতিমতো কান্না করতেছিলেন ওনার মেয়েকে নিয়ে। কিন্তু উনি কিন্তু ওনার মেয়েকে নিয়ে আন্দোলনে আসছে। এভাবে এভাবে যারা ডিরেক্ট আন্দোলনে আসছেন অথবা হচ্ছে আন্দোলনে না এসে ছেলেকে যেতে দিচ্ছেন। যখন আমি যাচ্ছি বা আমার কাজিনরা যাচ্ছে, আমি যাচ্ছি, আমার কাজিনরা যাচ্ছে, আমার চাচিরা ওদেরকে বকা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি বা আমার বোন যখন যাচ্ছিলাম, আমার আম্মু একটা টু শব্দ করেনি, এবং বলেই নাই যে হচ্ছে না যাবি না তোরা মেয়ে, বা এরকম কোনো কিছু বলে নাই। আমি এই ট্রিটটা এবার অনেক দেখছি যে হচ্ছে যাদের মারা নিজে চলে গেছেন অথবা নিজে না যেতে পারলেও নিজেদের ছেলে বা মেয়েদেরকে নিষেধ করেন নাকি, যে একটা বাধা ফ্যামিলি থেকে আসে বা আমাদের একটা সংকোচ থাকে যে যাবো কি যাবো না, ওই বাধাটা যখন ফ্যামিলি থেকে আসে না, তো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়। এই জিনিসটা আমি এবার অনেক নোটিস করছি, এটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে মানে এই যে এটা তো তাদের অবদান অবশ্যই অস্বীকার করা যাবে না। তারাও এই জুলাই আন্দোলনের একটা প্রত্যক্ষ শরিক, যদিও পরোক্ষই বলা যায়, কিন্তু অন্য অর্থে প্রত্যক্ষ শরিক বলা যায়। আহ আমি এখানে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছিলাম যে জি আপু। আমার আপু শুনতে পাচ্ছি, বলেন। তাই বা আপু, আপনার সম্ভবত নেটওয়ার্ক আবার একটু সমস্যা করছে। আচ্ছা, ততক্ষণ আমরা ইফাত জাহান মিম আপুর কাছে যাই। আপু, আপনি শোনা যাচ্ছে? তো একজন, জি আপু শোনা যাচ্ছে। আপু আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ভাইয়ের জি ছেলে, আপু। ও হচ্ছে ক্লাস 10-এ পড়ে। তো জি আমার ভাবি ওকে যাওয়ার ক্ষেত্রে এত বেশি মানে ও নিজে যেতে তো উৎসাহী ছিলই, কিন্তু আমার ভাবি কখনো ওকে বাধা দেয় নাই। একইভাবে আমার আপু, সেও আমাকে কখনো বাধা দেয় নাই। আমার আম্মুর কথা কিন্তু আসছে না, কারণ আমার আম্মু নেই। আমার আম্মু মারা গিয়েছেন 2016-তে। তো এবং আমরা পুরো আন্দোলন জুড়ে নারীদেরকে যেভাবে মিডিয়া পার্সন হিসেবে কাজ করতে দেখেছি, এটা একটা উল্লেখযোগ্য দিক বলে আমার মনে হয়। কারণ আচ্ছা তখন তো আচ্ছা। আমাদের পক্ষে কোনো মিডিয়া ছিল না, আমরা নিজেরাই ছিলাম নিজেদের মিডিয়া। তো যারা হচ্ছে বের হতে পারেন নাই, তারাও প্রতিনিয়ত আপডেট দিয়ে গেছেন, যদিও মাঝে কিছুদিন নেটওয়ার্ক মানে ওয়াইফাই ছিল না, আমাদের পুরো নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু যারা যেখানে ছিলেন প্রতিনিয়ত আপডেট দিয়ে গেছেন, এমনকি মেসেজের মাধ্যমেও আমরা একদম ইন্টারনেট শাটডাউনের সময়গুলোতে একজন আরেকজনের খবর দিয়েছে যে এই জায়গায় কি অবস্থা, এই জায়গায় কি অবস্থা। আমরা হ্যাঁ আপু। তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আসলে নারীদের অবদানটা ঘরের ভেতর থেকেও অনেক বেশি ছিল, বাইরে যারা অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকেও ছিল। মানে এরকম ধরনের অংশগ্রহণ এই এই আন্দোলনে যতটা আমরা দেখেছি, বাংলাদেশের পূর্ববর্তী কোনো আন্দোলনে এত বেশি উৎসাহ বা আহ, উদ্দীপনা আমরা দেখিনি আগে। ঠিক আপু, মানে অন্তত আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই। তো এটা আসলে অনেক আনন্দের এবং গর্বের একটা বিষয় যে এই আহ সংগ্রামটা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি।
তো জি। ইফাত জাহান মিমি আপুর কাছে যাচ্ছি। আহ আপু, আপনি তো হচ্ছেন পর্দা বা একটা রক্ষণশীল ফ্যামিলি, অথবা খুলনার কথাই যদি বলেন, রক্ষণশীল একটা শহরের কথা। তো সেখানে হয়তো আমরা দেখেছি এই জুলাই আন্দোলনে যে ব্যাপক পরিমাণ নারীরা পর্দা মেনটেন করে, হিজাব পরা বলেন অথবা বোরকা নিকাব পরা অবস্থায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এটাকে আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বাংলাদেশে নারীরা কেমন পোশাক পরবে, নারীদের অবস্থান কিরকম হবে, তারা কতটুকু শিক্ষা নিবে কি নিবে না, এরকম নানা বিষয় নিয়ে হচ্ছে নারীদের চাইতেও, নারীদের এজেন্সিটাকে যতটা না স্বীকার করা হয় তার চাইতে বেশি নারীদের স্বীকার তো আসলে অনেক ক্ষেত্রে আসলে নারীদের এজেন্সিটা স্বীকার করাই হয় না, যে নারী নিজের হয়ে কথা বলতে পারবে। এই জায়গাটা থেকে নারীরা অংশগ্রহণ করছেন এত বেশি পরিমাণে, এবং সেখানে আমরা দেখেছি অনেক অসংখ্য রক্ষণশীল নারীরা অংশগ্রহণ করেছেন। এবং আমাদেরই বুদ্ধিমতী আর একজন সদস্য, যাকে যার ব্যাপারে আমরা আপডেট পেতাম যে উম, অনেকেই আছেন যারা হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একদম সরাসরি রাজপথে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, আটকে আছেন বিভিন্ন জায়গায়। তো এরকম জায়গা থেকে পর্দানশীল নারীদের এই জুলাই আন্দোলনে অংশগ্রহণের বিষয়টাকে আহ কেমন ভাবে দেখছেন? জি আপু, ধন্যবাদ। এবার আন্দোলনের আহ, প্রায় অধিকাংশই, মানে অর্ধেকই বলা যেতে পারে যে নারীদের উপস্থিতিটা লক্ষ্য করার মতো ছিল। মানে নারীরাই ছিল, নারীদের কারণেই আন্দোলনটা গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তো এদের মধ্যে পর্দাশীল নারীদেরও অবস্থাটা দেখার মতো ছিল। প্রথম কিন্তু আপু আপনি দেখবেন না যে সেরকম ভাবে নারীদের উপস্থিতি ছিল ভাবিবাদে। খুলনায় যখন এই ম্যাসাকারটা হলো, তখন হচ্ছে যারা আমরা যারা পর্দাশীল যারা ছিলাম, তারা এতটুকু মাথায় নিয়ে বাইরে বের হলাম যে আহ আমাদের ভাইরা তো লড়ে যাচ্ছে, আমরা বাসা থেকে পানি অ্যারেঞ্জ করে দিচ্ছি, খাবার দিচ্ছি, দৌড়াদৌড় করছি, কিন্তু ময়দানে উপস্থিত থেকে যে আমরা এই বিজয়ের যে স্বাদটা নিব, এটা এটা থেকে তো বঞ্চিত হয়ে যাচ্ছি। তো ওই কথাটা মাথায় রেখেই আর কি যাতায়াত করতাম। আর আমি আগে যেহেতু বললাম যে ওই যে ফোন চেকের একটা বিষয় ছিল, রেট দেওয়ার একটা বিষয় ছিল, তারপরেও বোরকা দেখলে তো আপু আপনি জানেন যে বোরকা দেখলেই জামাত শিবির যে ট্যাগটা দেওয়া হয়। তো এটা থেকে এটার জন্য পর্দাশীলরা বেশি সাফার করছে। আপনি দেখছেন কিনা জানি না, নিকাব ধরে টান দেওয়া হয়েছে, গায়ে হাত তোলা হয়েছিল, আবার অনেক সময় লাঠিচার্জও করা হয়েছে, হাতে বাড়ি মারা হয়েছে। তো এত কিছুর পরেও কিন্তু নারীরা পিছিয়ে আসেনি, পর্দাশীল নারীরা তো নাই। আমি দেখেছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে যখন হচ্ছিল আর কি, হামলাটা হচ্ছিল, ওখানে অধিকাংশ নারীরাই ছিল, অধিকাংশ পর্দাশীল নারীরাই ছিল। তো তারা কিভাবে যে ফাইট করছিল, আমার কাছে মনে হচ্ছিল যে নারী সাহাবাদের মতো আমরা নারী সাহাবাদের যুগে চলে এসেছি। কেউ পানি দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, কেউ ময়দানে আছে। তো ওই দৃশ্যটা আসলে দেখার মতো ছিল। আর প্রতিবন্ধকতা হিসেবে যদি বলি, সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা এইটার মাধ্যমে আমি মনে করি ভেঙে গিয়েছে। মানুষ সে পর্দাশীল একটা মেয়েকে দেখে যে যেটা আমার মনে হয় যে এই পর্দাশীল নারীরা আসার পর থেকে একটা পজিটিভ একটা সাইড অবশ্যই এখন এখন থেকে তৈরি হওয়া উচিত। আমি আশা করি যে হয়েও গেছে এতদিনে। কারণ অনেকেই ভাবতে পারে যে পর্দাশীল নারীরা ঘরেই থাকবে বা তারা এসব সম্পৃক্ততা নাই, কিন্তু হিজাবকে এখন আশা করি নর্মালাইজ করা হবে, অন্তত ভার্সিটিতে, আহ কর্মক্ষেত্রে আশা করা যায় এটা আমাদের আশার জায়গা আসলে। জি আপু। গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপু। আহ আসলে আমিও মনে করি, আমার কাছে এই আন্দোলনটা আহ দেখেছি সব মানুষের অংশগ্রহণ হওয়াতে, সব রকমের সব মতের মানুষের অংশগ্রহণ হওয়াটা আমার কাছে খুবই আহ জরুরি এবং ইন্টারেস্টিং লেগেছে। কারণ এর মাধ্যমে এই আন্দোলন সব রকম মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন, এবং এই আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতায় আসলে সবার স্টেক থাকবে। তো
জি তখন কোনো একটা গ্রুপ অফ পিপল এই দাবিটা করতে পারবে না যে অমুককে আমি অপ্রেস করবো, তমুককে আমি অপ্রেস করবো, এই প্রসঙ্গ কেউ তুলতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি নারীদের এবং বিশেষ করে পর্দানশীল নারীদের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং এই অংশগ্রহণের মধ্য দিয়ে নারীদেরকে বিভিন্ন বর্গীকরণ করার যে প্রচেষ্টা আমরা সবসময় দেখে থাকি, যে নারী কতটুকু পড়াশোনা করতে হবে, নারী এতটুকু বেলা এতটুকু পড়াশোনা যৌক্তিক না, নারীর এতটুকু থেকে এতটুকু নিয়ে মানে উম, যে অতিরিক্ত যেই ধরনের কথাবার্তা এবং যে ধরনের আহ খবরদারি প্রচলিত হয় সমাজে, সেইগুলো কিন্তু বাস্তবতায় একেবারে মাঠে মারা পড়েছে নারীদের ব্যাপক এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, পর্দাশীল নারীদের। তো জি জি আসলে আপু আমাদের একদম। অনেকক্ষণই হয়ে আসছে আমাদের আহ আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো এই সময়ে আহ তাহলে তো আপু আপনাকে দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করব ইনশাল্লাহ। আর আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনি একজন শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী হিসেবে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বা নতুন বাংলাদেশে শিক্ষার জায়গাটাকে কিভাবে দেখতে চান? শিক্ষার বিষয়টি আলাদাভাবে হাইলাইট, স্পেশাল ভাবে হাইলাইট করার কারণ হচ্ছে আমরা তো জানি আর শিক্ষাই তো একটা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে সেটাই পথ দেখাবে আমরা আসলে কেমন প্রজন্ম তৈরি করব। আমরা কি আহ দাসত্বপূর্ণ একটা জাতি তৈরি করব, নাকি হচ্ছে এমন জাতি তৈরি করবো যারা চিন্তা করবে, যারা প্রশ্ন করবে, যারা সত্যকে সত্য বলতে শিখবে, মিথ্যাকে মিথ্যা বলতে শিখবে? আপনার কাছ থেকে ছোট একটু মন্তব্য শুনতে চাইবো। জুলাই আন্দোলনের পরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এখন কথা বলতে পারি, এবং এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেদের চিন্তা প্রকাশ করতে পারছি। তো এই বিদায় পরবর্তী সময়ে আমরা দেখছি যে সবাই অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলছে, যার মধ্যে শিক্ষা একটা উল্লেখযোগ্য দিক। আমরা এর মধ্যে বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত সেমিনার হয়েছে যেখানে আমি নিজে অংশগ্রহণ করেছি। তো এই ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে যে পূর্বে বাংলাদেশে আমরা এরকম এমনকি শিক্ষা সংক্রান্ত কোনো সেমিনার করার সুযোগ পেতাম না। আমাদের 2021 সালের ফ্রেমওয়ার্কের আলোকে যে এই কারিকুলামটা করা হয়েছে, 22 সালে যেটা বাস্তবায়ন হয়েছে, সেই কারিকুলাম নিয়ে কথা বলার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় পাইনি। এই কারিকুলামটা আসলে কতটা ইম্প্যাক্টফুল হবে বা কি উদ্দেশ্যে নিয়ে আমরা কথা বলবো, নিজেদের মত বিনিময় করবো, এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়। মানে ফ্যাসিবাদ এমন ভাবে জেগে বসেছিল। তো আমি যেহেতু নিজে এডুকেশনাল স্টুডেন্ট, তো সেই পার্সপেক্টিভ থেকে যদি বলি, শিক্ষাকে আসলে আমাদের এমনভাবে দেখতে হবে যে আমাদের বাংলাদেশে আমরা মূলত শিক্ষাবিদ বলতে কাদেরকে বুঝি? আমরা বুঝি হয়তো যে হয়তো তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথবা তাদেরকে আমরা শিক্ষাবিদ বা বুদ্ধিজীবী এ ধরনের মানুষকে শিক্ষাবিদ বলে। কিন্তু শিক্ষা নিয়ে মূলত যারা কাজ করেন তাদের কিন্তু এই বাংলাদেশে এখন পর্যন্ত কোনো গুরুত্ব দেওয়া হয়নি। প্রকৃত শিক্ষাবিদ কারা সেটাই হচ্ছে আমরা এখনো নিয়ে নিতে পারি। স্বাধীন বাংলাদেশী শিক্ষা সংক্রান্ত রূপরেখার ক্ষেত্রে আমরা যদি কোন একটা এই জুলাই আন্দোলন থেকে আমাদের অভিজ্ঞতা বা এই ফ্যাসিবাদ বিরোধী, যেহেতু আমরা চাচ্ছি আমাদের সমাজ থেকে সকল ধরনের বৈষম্য এবং মূলত ফ্যাসিবাদের সমস্ত আমাদের শিক্ষা এমন ভাবে সাজাতে হবে যেখান থেকে আমরা চিন্তা করতে শিখবো, চিন্তা করতে শিখবে এবং নিজেদের মতামতকে প্রকাশ করতে পারবে। এবং চিন্তা করার ধরনটা কিরকম হবে যে আমরা সত্যকে ন্যায়কে ন্যায় বলতে পারবো এবং অন্যায়কে অন্যায় বলতে পারবো। এই বোধটা আমাদের শিক্ষা থেকে আসতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মানে গলদটা আসলে বহুদিন ধরেই এবং বহু পুরাতন, একদম ভেতরে গেঁথে গেছে। আমরা যদি এখান থেকে উঠে আসতে চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা একটা শিক্ষা কমিশন তৈরি করতে পারি, যে কমিশনে সব ধরনের স্টেক হোল্ডারদের আমরা সহাবস্থান চাই।
কারণ বিগত বাংলাদেশে আমরা দেখে আসছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অনেক বেশি উপেক্ষিত করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষার্থীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো সবসময় দেখি যে ইসলাম প্র্যাকটিস করতে চাওয়া মানুষের উপর কি ধরনের বৈষম্য বা নিপীড়নের শিকার হতে হয়। এই জায়গা থেকে আমরা মূলত এমন একটা শিক্ষা কমিশনের দাবি তুলতে চাই যে শিক্ষা কমিশনটা সব ধরনের স্টেক হোল্ডারদের কথা শুনে সবার মতের পরিপ্রেক্ষিতে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাবে। শিক্ষা নিয়ে আমার এতটুকুই কথা ছিল, কিন্তু আমি শিক্ষার বাইরে আর একটু কথা যোগ করতে চাই, যেহেতু একদম শেষের দিকে আমরা, সেটা হচ্ছে যে আন্দোলনের পরবর্তী সময় আমরা দেখেছি যে আমরা অনেক আতঙ্কগ্রস্ত অবস্থায় রাতগুলো আমাদের কেটেছে, যে এই সময়ে এই এই ডাকাত, এভাবে প্রতি বিপ্লব, অনেক ধরনের কথাবার্তা আমরা শুনেছি। তো এখান থেকে আমার ব্যক্তিগত একটা উপলব্ধি হচ্ছে যে মানে তখন মনে হচ্ছে মানে আসলে তাহলে কি বিজয় অর্জিত হলো? আমরা এখন আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি, আমাদের ঘুম নাই। আমি যদি পার্সোনালি অভিজ্ঞতা শেয়ার করি, জুলাই থেকে পুরো আগস্ট প্রায় আমি রাতে ঘুমাতে পারি চিন্তায়। তো মানুষ হিসেবে আসলে আমাদের অন্তর সান্ত্বনা খুঁজে। তো আমি চিন্তা করে যেটা পেলাম যে আমরা এত অস্থির কেন, সেটার কারণ হচ্ছে আমরা শুধু সুস্থিরতা চাই, এই দায় মুক্তি চাই। যে বিজয়টা আমরা অর্জন করেছি একসাথে, তো আমাদের কাছে মনে হয় যে না, আমরা চূড়ান্ত বিজয় পাবো, এরপরে আমরা বিশ্রাম নিব। কিন্তু উপলব্ধিটা হচ্ছে যে আমাদের জীবনে আসলে চূড়ান্ত বিজয় বলে কিছু নাই। আমাদের জীবনে আছে কেবলই অব্যাহত সংগ্রাম, যে সংগ্রাম ছেড়ে দিলে আমাদের আসলে প্রাণহীন দেহের সাথে কোনো পার্থক্য থাকে। তো এই যে উপলব্ধিটা, এটা বলতে আমি শেয়ার করতে চাচ্ছিলাম এই কারণে যে যে বিজয়টা অর্জিত হয়েছে, এই বিজয়কে ধরে রাখার জন্য, সমুন্নত রাখার জন্য এবং জাতি হিসেবে আরো উচ্চ আসনে অধিষ্ঠিত হবার জন্য আমাদেরকে ক্রমাগত কাজ করে যেতেই হবে। এখানে আসলে বিশ্রামের কোনো সুযোগ নেই। মাশাআল্লাহ আপু, অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন। আমরা সবাই আসলে স্বপ্ন দেখি এটা সুন্দর বাংলাদেশ করা, সম্মিলিত ভাবে। আমাদের জীবনের মাকসাদটাই তো এই দুনিয়ার বুকে কল্যাণ প্রতিষ্ঠার জন্য, কল্যাণের জন্য কাজ করে যাওয়া। আপনাদের আমাদের উপস্থিত অতিথি আপুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের অভিনন্দন। আপনারা সকলে রাজপথে থেকে এই ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী হতে পেরেছেন। আমার জন্য এটা, আমি বা যারা হোস্ট ছিল মারিয়া আপু ছিলেন, আমরা দুইজনে মিলে একটা বাস্তবতা আছে। ছোট বাবু আছে, যে কারণে দেখা গেছে আমাদের কাছে আহ বাবুর হকের বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিতে হয়েছে। সে কারণে দেখা গেছে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু আমাদের মন সবসময় সেখানে ছিল। এবং একদিন তো আমি হুমায়রা আপুকে বলতেছিলাম যে আপু আমি আপনি যাচ্ছেন, আমিও যাই। তো পরে আর যাওয়া হয়নি, কারণ ওখানে অনেক লম্বা সময় থাকা লাগে, যাওয়া আসা মিলে। তো অতটুকু সময় আমার বাবু তো থাকতে পারবে না এতক্ষণ না খেয়ে। তো সে কারণে বাদ দিই। পরে দেখা যায় ওই দিনই ওইখানে অনেক গোলাগুলি হয়। তো যাই হোক, আবারও আপনাদেরকে শুকরিয়া এবং অভিনন্দন আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের মতামত গুলো শেয়ার করার জন্য। আমরা শেষ করতে করতে আবারও বলতে চাই, আমরা অবশ্যই একই সাথে হাতে হাত মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ শক্তিটুকু দিয়ে, মেধাটুকু দিয়ে, রক্তবিন্দু দিয়ে আল্লাহ আমাদের ভালো নিয়ত এবং ভালো কাজগুলোকে কবুল করুক, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।